প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালেক্টেড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি দিলীপ চন্দ্র রায়, প্রভাষক জীববিজ্ঞান। আজ তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের মাইক্রো অর্গানিজম অধ্যায়ের ম্যালেরিয়া প্যারাসাইট নাম সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ম্যালেরিয়া হলো একটা জ্বর রোগ। এই ম্যালেরিয়া রোগ হলে শরীরের টেম্পারেচার স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। তো যে অর্গানিজমের কারণে, যে প্যারাসাইটের কারণে ম্যালেরিয়া জ্বর হয়, সেই প্যারাসাইটকে বলা হয় ম্যালেরিয়া প্যারাসাইট। তো এই ম্যালেরিয়া প্যারাসাইট এর লাইফ সাইকেল নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন এই ম্যালেরিয়া প্যারাসাইট এর জীবনচক্র বা লাইফ সাইকেলকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সেক্সুয়াল ফেজ, আর একটা হলো সেক্সুয়াল ফেজ, আর একটা হলো সেক্সুয়াল ফেজ। তো তোমরা খেয়াল রাখবা যে এই অ্যাসেক্সুয়াল ফেজ, ম্যালেরিয়া প্যারাসাইটের অ্যাসেক্সুয়াল ফেজ, এটা মানুষের দেহে ঘটে, এবং এই সেক্সুয়াল ফেজ এটা স্ত্রী অ্যানোফিলিস মশকির দেহে ঘটে। শিক্ষার্থীরা, এটাকে অ্যাসেক্সুয়াল ফেজ বলা হচ্ছে কারণ ম্যালেরিয়া প্যারাসাইট যখন যে এখানে সংখ্যা বৃদ্ধি ঘটাবে, তখন এখানে গ্যামেট তৈরি, তারপরে জাইগোট ফর্মেশন, এই ঘটনাগুলো এখানে ঘটবে না। সেজন্য এটাকে অ্যাসেক্সুয়াল ফেজ বলা হচ্ছে। তো এই অ্যাসেক্সুয়াল ফেজকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো হেপাটিক সাইজোগনি, আর একটা হলো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো অ্যাসেক্সুয়াল ফেজের হেপাটিক সাইজোগনি এটি মানুষের দেহের যকৃৎ কোষ বা হেপাটিক সেলের মধ্যে ঘটে, সেই জন্য এটাকে বলা হচ্ছে হেপাটিক সাইজোগনি। অপরদিকে এরিথ্রোসাইটিক সাইজোগনি এটি মানবদেহের এরিথ্রোসাইট বা আরবিসির মধ্যে ঘটে, সেই জন্য এটাকে বলা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এই হেপাটিক সাইজোগনি একে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হলো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই হেপাটিক সাইজোগনি সম্পর্কে আলোচনা করব। তার আগে তোমাদের বলে নিই যে ম্যালেরিয়া প্যারাসাইট, এই জীবাণুটি স্ত্রী অ্যানোফিলিস মশকি বহন করে। তো স্ত্রী অ্যানোফিলিস মশকির দেহে ম্যালেরিয়া প্যারাসাইটের যে দশাটি অবস্থান করে, যে স্টেজটি অবস্থান করে, সেই স্টেজটাকে বলা হয় স্পোরোজয়েট। সেই স্টেজটাকে কি বলা হচ্ছে? স্পোরোজয়েট। তো এই স্পোরোজয়েট বহন করে এমন স্ত্রী অ্যানোফিলিস মশকি যদি কোনো সুস্থ মানুষকে দংশন করে, তাহলে ওই ম্যালেরিয়া জীবাণুটি বা স্পোরোজয়েটটি দংশনের মাধ্যমে মানুষের দেহের রক্তস্রোতে চলে আসে। অতঃপর এই রক্তস্রোতে চলার পর অবশেষে এটা হেপাটিক সেল বা লিভার সেলকে আক্রমণ করে। তো স্পোরোজয়েট তো লিভার সেলকে আক্রমণ করার পর এটি খাদ্য গ্রহণ করে গোলাকার ও স্ফীত হয়। তখন জীবাণুর এই দশাটাকে বলা হচ্ছে ক্রিপ্টোজয়েট। তো এই ক্রিপ্টোজয়েটের মধ্যে যে নিউক্লিয়াসটি আছে, এই নিউক্লিয়াসটি পরবর্তীতে এই যে বারবার বিভাজিত হয়ে, নিউক্লিয়াসটি পরবর্তীতে বারবার বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াসে পরিণত হয়। তো জীবাণুর এই অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট এই অবস্থাকে বলা হয় সাইজন্ট। শিক্ষার্থী বন্ধুরা, সাইজন্ট বলা হয়। তাহলে এখানে তোমরা খেয়াল রাখবা যে জীবাণুটি লিভার সেলে প্রবেশ করার পর বা হেপাটিক সেলে প্রবেশ করার পর এটির নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে এই অসংখ্য নিউক্লিয়াসে পরিণত হয়। অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট জীবাণুর এই দশাকে বলা হয় সাইজন্ট। তো সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চতুর্পাশে পরবর্তীতে দেখো সাইটোপ্লাজম জমা হচ্ছে। এই যে নিউক্লিয়াস, এই প্রতিটি নিউক্লিয়াসের চতুর্পাশে এই সাইটোপ্লাজম জমা হচ্ছে।
তো ফলে এই যে এখানে আবার অসংখ্য কোষ তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিটা নিউক্লিয়াসের চতুর্পাশে যখন সাইটোপ্লাজম জমা হচ্ছে, সাইটোপ্লাজম জমা হওয়ার পর প্রতিটি কোষ আবার প্রতিটি নিউক্লিয়াস আবার এক একটি কোষে পরিণত হচ্ছে। তখন এই প্রতিটা কোষকে বলা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো যখন লিভার সেলের মধ্যে বা হেপাটিক সেলের মধ্যে পরিপক্ক হয়, তখন এরা লিভার সেল বিদীর্ণ করে এই যে বেরিয়ে আসে, বেরিয়ে এসে আবার এরা যকৃৎ বা লিভারের সাইনোসয়েটে আশ্রয় গ্রহণ করে কিছুক্ষণের জন্য। তো সাইনোসয়েটে আশ্রয় গ্রহণ করার পর এরা আবার পুনরায় যকৃৎকে, নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে। আক্রমণ করার পর আবার এর নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়, বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাটাকে সাইজন বলা হয়, আগের মতো এখানেও সাইজন বলা হয়। তারপরে আবার এই প্রতিটি সাইজনটের প্রতিটি নিউক্লিয়াসের চতুর্পাশে সাইটোপ্লাজম জমা হয়, সাইটোপ্লাজম জমা হয়ে আবার নতুন কতগুলো কোষ তৈরি করে। এই কোষগুলোকে তখন বলা হয় মেটাক্রিপ্টোমেরোজয়েড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে ফলো করো যে ম্যালেরিয়া প্যারাসাইট এই যকৃৎ কোষের মধ্যে 2 বার সংখ্যা বৃদ্ধি করেছে। এই যে 1 নম্বর এইখান থেকে এই যে ক্রিপ্টোজয়েড থেকে শুরু করে ক্রিপ্টোমেরোজয়েড পর্যন্ত 1 বার সংখ্যা বৃদ্ধি করেছে। তো প্রথম এই সংখ্যা বৃদ্ধিটাকে বলা হচ্ছে পিরিএরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। আবার পরবর্তীতে যখন আবার সংখ্যা বৃদ্ধি করেছে, এভাবে আবার যখন সংখ্যা বৃদ্ধি করেছে করে যখন মেটাক্রিপ্টোমেরোজয়েড উৎপন্ন করেছে, অর্থাৎ দ্বিতীয়বার যখন সংখ্যা বৃদ্ধি করেছে, তখন এটাকে বলা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল রাখো যে এই এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পূর্ণের পর যে মেটাক্রিপ্টোমেরোজয়েড উৎপন্ন হলো, এই মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো পুনরায় যকৃৎ কোষকে আক্রমণ করে এবং এই হেপাটিক সাইজোগনির পুনরাবৃত্তি ঘটায়। তো এই হেপাটিক সাইজোগনি কয়েকটা সম্পূর্ণ হওয়ার পর কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড মেটাক্রিপ্টোমেরোজয়েড, সবগুলোই নয়, কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড অত্যন্ত ক্ষুদ্র আকৃতি ধারণ করে। এই মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো ক্ষুদ্র আকৃতি ধারণ করে। এই ক্ষুদ্রাকৃতির এই মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলোকে বলা হয় মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, অর্থাৎ ক্ষুদ্রাকৃতির যে মেটাক্রিপ্টোমেরোজয়েড, এগুলোকে বলা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো এগুলো পুনরায় যকৃৎ কোষকে আক্রমণ না করে এরা আরবিসিকে আক্রমণ করে, এরা নতুন করে এই আরবিসিকে আক্রমণ করে। এই যে এটা হচ্ছে আরবিসি বা এরিথ্রোসাইট। এই আরবিসি বা এরিথ্রোসাইটকে আক্রমণ করার মাধ্যমে এই এরিথ্রোসাইটিক সাইজোগনির সূচনা ঘটে। তো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো এই আরবিসিকে আক্রমণ করার পর এগুলো আবার গোলাকার আকৃতি ধারণ করে স্ফীত হয়। তখন জীবাণুর এই দশাটাকে বলা হচ্ছে এই ট্রোফোজয়েড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল রাখো যে ট্রোফোজয়েড কাকে বলবো? অর্থাৎ মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন করে আরবিসিকে আক্রমণ করার পর এরা যখন খাদ্য গ্রহণ করে গোলাকার রূপ ধারণ করে, তখন তাকে বলা হচ্ছে ট্রোফোজয়েড। পরবর্তী ধাপে এই ট্রোফোজয়েটের মাঝখানে একটি ফাঁকা জায়গা তৈরি হয়। মাঝখানে কি হয়? এই একটা ফাঁকা জায়গা তৈরি হয় এবং এই নিউক্লিয়াসটি এই যে পরিধির দিকে চলে যায়। নিউক্লিয়াসটি কোন দিকে চলে যায়? পরিধির দিকে চলে যায়। অর্থাৎ ট্রোফোজয়েটের মাঝখানে একটা গহ্বর তৈরি হয় এবং নিউক্লিয়াসটি তখন
এই পরিধির দিকে চলে যায়, ফলে জীবাণুটিকে একটা পাথর বসানো আংটির মতো দেখায়। তখন এই জীবাণুর এই দশাকে বলা হয়েছে সিগনেট রিং। তাহলে তোমরা খেয়াল রাখো যে সিগনেট রিং কি, অর্থাৎ ট্রোফোজয়েটের মাঝখানে একটি ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গাটি তৈরি হওয়ার ফলে নিউক্লিয়াসটি আর কেন্দ্রে থাকতে না পেরে পরিধির দিকে চলে যায়। তখন জীবাণুটিকে একটি পাথর বসানো আংটির মতো দেখায়। তখন জীবাণুর এ দশাকে বলা হয় সিগনেট রিং। অতঃপর এই জীবাণুটির মধ্যে এই গহ্বরটি বা ফাঁকা জায়গাটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যে জীবাণুটি এই যে ক্ষণপথযুক্ত অ্যামিবার আকৃতি ধারণ করে। কীরকম হয় জীবাণুটি, কি হয়, এই জীবাণুটি ঘনপথযুক্ত অ্যামিবার আকৃতি ধারণ করে। অর্থাৎ সিগনেট রিং দশায় যে ফাঁকা গহ্বরটি ছিল, এই ফাঁকা গহ্বরটি বিলুপ্ত হয়ে যায় এবং জীবাণুটি ক্ষণপথযুক্ত অ্যামিবার আকৃতি ধারণ করে। তখন জীবাণুর এই দশাটাকে বলা হয় অ্যামিবয়েড ট্রোফোজয়েড। জীবাণুর এই দশাকে বলা হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। তাহলে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। তাহলে এখন প্রশ্ন হলো যে হোয়াট ইজ অ্যামিবয়েড ট্রোফোজয়েড? তোমরা বলবা যে সিগনেট রিং দশায় সৃষ্ট গহ্বর বিলুপ্ত হওয়ার পর জীবাণুটি ক্ষণপথযুক্ত অ্যামিবার আকৃতি ধারণ করে। তখন জীবাণুর এই দশাকে বলা হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে খেয়াল রাখবা যে অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশায় জীবাণুটি সর্বাধিক বৃহৎ আকৃতি ধারণ করে। ফলে এই আরবিসির সাইটোপ্লাজমের ওপর চাপ পড়ে। এটি খেয়াল রাখবা। দ্বিতীয়ত, অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশায় এই আরবিসির সাইটোপ্লাজমে সাপনার্স কণা নামক এক ধরনের কণা তৈরি হয়। তাহলে প্রশ্ন হলো, সাপনার্স কণা ম্যালেরিয়া প্যারাসাইটের লাইফ সাইকেলের কোন দশায় সৃষ্টি হয়? তোমরা বলবা যে অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশায় আরবিসির সাইটোপ্লাজমে সাপনার্স কণা নামক এক ধরনের কণা সৃষ্টি হয়। এটাকে বলা হচ্ছে সাপনার্স কণা তৈরি হয়। আচ্ছা, তারপরে এই ক্ষণপথগুলো বিলুপ্ত হয়ে যায়। এই জীবাণুটির ক্ষণপথগুলো কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায় এবং জীবাণুটি আবার গোলাকার রূপ ধারণ করে। আচ্ছা, গোলাকার রূপ ধারণ করার পর এই জীবাণুর এই নিউক্লিয়াসটি এই যে বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াসে পরিণত হয়। তো অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট জীবাণুর এই দশাকে আবার সাইজন্ড বলা হচ্ছে। অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আবার কি বলা হচ্ছে? সাইজন্ড বলা হচ্ছে। আচ্ছা, এই দশার পরে এই প্রতিটি নিউক্লিয়াসের চতুর্পাশে আবার এই সাইটোপ্লাজম জমা হয়। এই প্রতিটি নিউক্লিয়াসের চতুর্পাশে আবার কি হয়? সাইটোপ্লাজম জমা হয়। ফলে এই দশায় আবার দেখা যাচ্ছে যে জীবাণুটি ফুলের পাপড়ির আকৃতি ধারণ করছে। এই নিউক্লিয়াসগুলোর চতুর্পাশে যখন সাইটোপ্লাজম জমা হয়, এই জমা হওয়ার পর জীবাণুটিকে একটি ফুলের পাপড়ির মতো দেখায়। তখন জীবাণুর এই দশাকে বলা হয় রোজেট। জীবাণুর এই দশাকে বলা হচ্ছে রোজেট বলা হচ্ছে। তোমরা আর একটু ইনফরমেশন এখানে দিয়ে রাখি তোমাদেরকে, যে জীবাণুর এই রোজেট দশায় জীবাণুটি এই হিমোজয়েন নামক এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও বলি যে পূর্বে মনে করা হতো এই হিমোজয়েন সৃষ্টি হওয়ার কারণে ম্যালেরিয়া জ্বর আসতো, কিন্তু আধুনিক গবেষণায় সেটা মনে করা হয় না। তো
কেন জ্বর আসে ম্যালেরিয়া প্যারাসাইটের কারণে আমরা পরবর্তী ক্লাসে জানব। তো তোমরা দেখো এই তারপর প্রতিটা নিউক্লিয়াসের চতুর্পাশে এই সাইটোপ্লাজমগুলো পূর্ণভাবে বিভক্ত হওয়ার পর সাইটোপ্লাজমগুলো এই বিভক্ত হওয়ার পর আবার কতগুলো কোষ সৃষ্টি হয়। এই কোষগুলোকে বলা হচ্ছে মেরোজয়েট। এই কোষগুলোকে বলা হচ্ছে মেরোজয়েট। এই মেরোজয়েটগুলো পুনরায় আরবিসিকে আক্রমণ করে এবং এরিথ্রোসাইটিক সাইজোগনির পুনরাবৃত্তি ঘটে। তো এরিথ্রোসাইটিক সাইজোগনি চলতে চলতে এক পর্যায়ে কিছু কিছু মেরোজয়েট খুব ক্ষুদ্রাকৃতি ধারণ করে। কিছু কিছু মেরোজয়েট খুব ক্ষুদ্রাকৃতি ধারণ করে, আবার কিছু কিছু মেরোজয়েট কি একটু বৃহৎ আকৃতি ধারণ করে। তো যে সকল মেরোজয়েট খুব ক্ষুদ্রাকৃতি ধারণ করে সেই সকল মেরোজয়েটকে বলা হয় মাইক্রো গ্যামেটোসাইট। আর যে সকল মেরোজয়েট বৃহৎ আকৃতি ধারণ করে সেগুলোকে বলা হয় ম্যাক্রোগ্যামেটোসাইট। তো এই মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট অর্থাৎ যে মেরোজয়েটগুলো ক্ষুদ্রাকৃতি ধারণ করে সেগুলোকে বলা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট, আর যেগুলো একটু বৃহৎ আকৃতি ধারণ করে এগুলোকে বলা হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখলাম হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো আগামী ক্লাসে আমরা স্ত্রী অ্যানোফিলিস মশকির দেহে সেক্সুয়াল ফেজ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, ঘরে থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে।